রাজনীতির বাতাস ভারী হয়ে উঠেছে এক অদ্ভুত নীরবতায়। যে দলটি রাজপথ কাঁপিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিত, যাদের নেতাদের ভাষণে থাকত ক্ষমতার মসনদ উল্টে দেওয়ার হুঙ্কার, সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজ কেন এত নিশ্চুপ? তাদের কণ্ঠস্বরে সেই চিরচেনা দৃঢ়তার বদলে এখন শোনা যাচ্ছে এক অপ্রত্যাশিত নরম সুর। রাজনৈতিক বিশ্লেষকদের অবাক করে দিয়ে দলটি এখন বলছে আলোচনার কথা, জানাচ্ছে অনুনয় বিনয়। একদিকে যখন তাদের দীর্ঘদিনের মিত্র জামাতে ইসলামী রাজপথে নিজেদের শক্তি প্রদর্শন করে চলেছে, ঠিক তখনই বিএনপি এই নমনীয় ভঙ্গি এক গভীর রহস্যের জন্ম দিয়েছে। প্রশ্ন উঠছে, চারিদিকে ব্যর্থ হয়ে বিএনপি কি তবে আত্মসমর্পণের পথ বেছে নিয়েছে, নাকি এই আপাত শান্ত অবস্থার গভীরে লুকিয়ে আছে আরও কোনো জটিল কোনো সমীকরণ, এক অদৃশ্য চাপ যা তাদের হাত পা বেঁধে ফেলেছে? রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে বিএনপির এই অস্বাভাবিক আচরণের পেছনে মূল অনুঘটক হিসেবে কাজ করছে দুটি বিষয়: জুলাই সনদ এবং জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের সম্ভাবনা। এই দুটি শব্দ যেন বিএনপির জন্য এক দুঃস্বপ্নের নামান্তর। শোনা যায়, বিএনপির কোনো নেতা যদি অসুস্থ হয়, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকেন, তার কানের কাছে গিয়ে জুলাই সনদ আর গণভোটের কথা উচ্চারণ করলে তিনি নাকি লাফ দিয়ে বিছানা ছেড়ে উঠে বসেন। এই চরম ভীতির কারণ কি? কেন একটি রাজনৈতিক দল সংস্কার ও জনমত যাচাইয়ের মতো বিষয়কে এতটা ভয় পাচ্ছে? এর উত্তর খুঁজতে গেলে বিএনপির রাজনৈতিক দর্শনের গভীরে প্রবেশ করতে হবে। দলটির সমালোচকদের মতে বিএনপি মনে করছে, জুলাই সনদ এবং গণভোটের বাস্তবায়ন হলে তাদের রাজনৈতিক অস্তিত্বই বিপন্ন হয়ে পড়বে। জুলাই সনদ মানে একগুচ্ছ মৌলিক সংস্কার, এর এক নতুন বাংলাদেশের পথের যাত্রা। এই সংস্কার প্রস্তাবনের মধ্যে রয়েছে রাষ্ট্র পরিচালনার স্বচ্ছতা, জবাবদিহিতা এবং পুরনো ব্যবস্থার আমূল পরিবর্তন। কিন্তু বিএনপির রাজনীতির মূল ভিত্তিতে যে গড়ে উঠেছে সেই পুরনো বন্দোবস্তের ওপর, যেখানে লুটপাট, স্বজনপ্রীতি আর চাঁদাবাজির সংস্কৃতি ছিল প্রধান চালিকা শক্তি। যদি সংস্কারের মাধ্যমে এই পুরনো কাঠামো ভেঙে দেওয়া হয়, তাহলে নেতাকর্মীরা কেনই বা দলকে অনুসরণ করবে? মূল ভয়টা কি এখানেই? ক্ষমতার সেই আকর্ষণীয় মধুচক্র হারানোর ভয়। সেই ভয়ের আরও একটি বড় কারণ হলো ভূ রাজনৈতিক সমীকরণ। বিএনপির বর্তমান রাজনৈতিক অন্যতম শক্তির উৎস হিসেবে ভারতকে বিবেচনা করা হয়। অনেকেই মনে করছেন, ভারত সরকারের প্রচ্ছন্ন সমর্থনে বা প্রচারণাতে বিএনপি অনেক রাজনৈতিক পদক্ষেপ নিয়ে থাকে। কিন্তু জুলাই সনদের অন্যতম একটি লক্ষ্য হলো ৭২-এর সংবিধানের মূল চেতনায় ফিরে যাওয়া, যা বাস্তবায়িত হলে বাংলাদেশের ওপর থেকে ভারতের আধিপত্য বা হেজিমনি অনেকাংশে কমে আসবে বলে ধারণা করা হয়। যদি বাংলাদেশ ভারতের এই অদৃশ্য রাহু গ্রাস থেকে পুরোপুরি মুক্ত হয়, সেই সার্বভৌমত্ব সত্তা হিসেবে আত্মপ্রকাশ করে, তবে বিএনপির রাজনৈতিক কার্ড অনেকটাই দুর্বল হয়ে পড়ে। ভারত তখন বাংলাদেশ তার প্রভাব বিস্তারের জন্য অন্য কোনো শক্তির সন্ধান করবে এবং বিএনপি তার গুরুত্ব হারাবে। এই পরিস্থিতিতে বিএনপি কি করবে? একদিকে দেশের জনগণের কাছে সংস্কারের পক্ষে দাঁড়ানোর চাপ, অন্যদিকে বিদেশি শক্তির দেওয়া অ্যাসাইনমেন্ট ভণ্ডুল হওয়ার আশঙ্কা। এই উভয় সংকটে পড়ে বিএনপি এখন দিশেহারা। জুলাই সনদের সুপারিশ মালা নিয়ে বিএনপির আপত্তির বিষয় আরও স্পষ্ট হয় যখন এর খুঁটিনাটি বিশ্লেষণ করা হয়। জানা গেছে, মৌলিক সব সংস্কার সম্পর্কিত ৪৮টি সুপারিশের মধ্যে মাত্র ৫টি ছাড়া বাকি ৪৩টি সুপারিশে বিএনপি নোট অব ডিসেন্ট বা আপত্তি জানিয়েছে। যে ৫টি বিষয়ে তাদের আপত্তি নেই সেগুলো হলো রাষ্ট্রভাষা বাংলা, রাজধানী ঢাকা থাকবে জাতীয় পতাকা বা জাতীয় সঙ্গীতের মতো বিষয়গুলো, যা নিয়ে এমনিতেও কোনো বিতর্কের অবকাশ নেই। এগুলো পরিবর্তন করার কথা কেউই বলছে না। কিন্তু যেখানে প্রকৃত সংস্কারের কথা বলা হচ্ছে, সেখানেই বিএনপির প্রবল আপত্তি। যেমন পিএসসি বা অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ করার প্রস্তাবে বিএনপি রাজি নয়, কারণ এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। এই গুরুত্বপূর্ণ সংস্কারেও তাদের ঘোর আপত্তি রয়েছে। এর মাধ্যমে পরিষ্কার হয়ে যায় যে বিএনপির মুখে সংস্কারের কথা বললেও আদতে তারা বিদ্যমান স্থিতাবস্থা বজায় রাখতেই বেশি আগ্রহী, কারণ এই সংস্কারগুলো বাস্তবায়িত হলে তাদের ভারত নির্ভর রাজনীতি এবং অভ্যন্তরীণ ক্ষমতার কাঠামো দুটোই ভেঙে পড়বে। ভারতের কাছে তারা কোনো মুখ নিয়ে দাঁড়াবে। যদি ভারত তাদের দেওয়া ৪৩টি অ্যাসাইনমেন্টের একটিও পূরণ করতে না পারে, তবে তাদের সম্পর্ক কোন দিকে মোড় নেবে, সেই দুশ্চিন্তায় এখন বিএনপিকে তাড়া করে বেড়াচ্ছে। বিএনপির এই অসহায়তার
পেছনে রয়েছে আরও কিছু সাম্প্রতিক ঘটনা যা তাদের আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছে। দলটির অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসকে সরিয়ে দেওয়ার এক গোপন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এনায়েত করিম বা মাসুদ করিমের সঙ্গে গোপন বৈঠক, রাষ্ট্রপতির সঙ্গে যোগাযোগ এবং এমনকি সেনাপ্রধানের সঙ্গে দেখা করে নতুন একটি তত্ত্বাবধায়ক সরকার কায়েম করার প্রচেষ্টা, এই সবকিছুই ব্যর্থতার পর্যবসিত হয়েছে এবং তাদের পরিকল্পনা ফাঁস হয়ে গেছে। এই ধরা খাওয়ার পর থেকে বিএনপি রাজনৈতিকভাবে আরও দুর্বল হয়ে পড়েছে। উপরন্তু তাদের অনেক নেতা বিদেশে যাত্রার উপরও অলিখিত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যা তাদের আন্তর্জাতিক লবিংয়ের পথকেও সংকুচিত করে দিয়েছে। এর পাশাপাশি বিএনপি অভ্যন্তরীণ সংকট আরও ঘনীভূত হয়েছে। অভিযোগ রয়েছে ৫ আগস্টের পট পরিবর্তনের পর থেকে বিএনপির অনেক নেতারাই ডক্টর ইউনূসের সরকারের সঙ্গে আপোষ করে নিজেদের আখের গুছিয়েছেন। দুর্নীতি ও চাঁদাবাজির মাধ্যমে অর্জিত সম্পদ রক্ষা করতে তারা ইউনূস সরকারকে বর্ষি গিলেছেন। ফলে তারা এখন সরকারের কাছে এক প্রকার জিম্মি। যদি সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করে তবে বিএনপির বহু শীর্ষ নেতা ফেঁসে যাবেন, তাদের পালানোর কোনো পথ থাকবে না। এই অবস্থায় তারা কোনো মুখে সরকারের বিরুদ্ধে আন্দোলন করবেন। আরও একটি বড় আতঙ্কের নাম ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্য। অভিযোগ রয়েছে বিএনপির অনেক বড় বড় নেতার ব্যক্তিগত ও রাজনৈতিক দুর্বলতার বহু তথ্য প্রমাণ বা মাল তাদের হাতে রয়েছে। যে কোনো মুহূর্তে সেই তথ্য ফাঁস হয়ে গেলে সংশ্লিষ্ট নেতাদের রাজনৈতিক ক্যারিয়ার চিরতরে ধ্বংস হয়ে যেতে পারে। সম্প্রতি ডাক্তার জাহিদের মতো ব্যক্তির তথ্য যেভাবে ফাঁস করে দেওয়া হয়েছে তাতে বাকিরা সিঁদুরে মেঘ দেখছে। এই ব্ল্যাকমেলের ভয়ে বিএনপিকে এমন এক খাঁচায় বন্দী করেছে যেখান থেকে বের হওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছে না। এই যখন বিএনপির অবস্থা, তখন রাজপথের সম্পূর্ণ ভিন্ন চিত্র। জামায়াত ইসলামী তাদের দাবি দেওয়া নিয়ে নিয়মিত রাজপথ দাবিয়ে বেড়াচ্ছেন, আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। স্বাভাবিকভাবেই প্রত্যাশিত ছিল যে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল হিসেবে বিএনপিও তাদের পাশে থাকবে বা স্বতন্ত্রভাবে আন্দোলনে জোরদার করবে। জামায়াত আন্দোলন করবে আর বিএনপি ঘরে বসে আঙুল চুষবে, এমন দৃশ্য তো আর রাজনৈতিক অঙ্গনে বেমানান। কিন্তু বাস্তবে ঠিক তাই ঘটছিল। বিএনপি কোনো আন্দোলন করতে পারছে না, কারণ তারা সব দিক থেকে আটকা পড়েছে। একদিকে সরকার হটানোর ষড়যন্ত্র করে ব্যর্থ হচ্ছে, অন্যদিকে দুর্নীতি আর চাঁদাবাজির দায়ে তাদের হাত পা বাঁধা। যদি তারা রাজপথে নামার চেষ্টা করে তবে তাদের সব গোপন কুকীর্তি ফাঁস হয়ে যাওয়ার ভয় রয়েছে। এই চতুর্মুখী চাপের মুখে বিএনপি এখন শুরু নরম করতে বাধ্য হচ্ছে। তারা এখন জামায়াতের কাছে গিয়ে বলছে, ভাই প্লিজ এইটা করেন না, অর্থাৎ কঠোর আন্দোলনে না যাওয়ার জন্য অনুনয় করছেন। আবার সরকারের উদ্দেশ্য বলছেন আলোচনার দরজা খোলা আছে। এই আলোচনার দরজা খোলা রাখাটাই বিএনপির বর্তমান দুর্বলতার সবচেয়ে বড় প্রমাণ। তাদের হাতে আর কোনো তাস নেই। তারা যেন এক কাবিননামায় স্বাক্ষর করে ফেলেছে, কবুল বলে ফেলেছে, যেখান থেকে ফিরে আসার আর কোনো উপায় নেই। জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যখন রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত, তখন বিএনপি তাদের দেওয়া নোট অব ডিসেন্ট ছাড়াই সনদ বাস্তবায়নের সুপারিশে ক্ষোভ প্রকাশ করলেও আলোচনার দরজা বন্ধ করতে পারছে না। নৈতিকতা ও জনগণের ওপর আস্থা থাকতো তবে তারা জামায়াতের মতো দৃঢ় অবস্থান নিতে পারত। জামায়াত যেমন স্পষ্ট করে বলছে, জাতীয় নির্বাচনের দিন কোনো গণভোট তারা মানবে না, এর কোনো আইনি ভিত্তি নেই এবং এটা হতে দেওয়া যাবে না। এমন একটি বলিষ্ঠ বক্তব্য দেওয়ার মতো সাহস বা অবস্থান কোনোটাই বিএনপির নেই। বিএনপির রাজনীতিতে এই দ্বিচারিতা নতুন নয়। কিছুদিন আগেও তারা ডক্টর ইউনূসের বিরুদ্ধে কোমর বেঁধে নেমেছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে কোমরে গামছা বেঁধে নামার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু লন্ডনে তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনূসের একটি বৈঠকের পর সব পাল্টে যায়। সেই বৈঠকে ইউনূস যেন তারেক রহমানের ঘুমের ঔষধ খাইয়ে দিয়েছেন। এরপর থেকে বিএনপির সব নেতা ইউনূস বন্দনায় মেতে উঠেছে। যে খলিলুর রহমানের বিরুদ্ধে তার এত ক্ষোভ ছিল, সেই খলিলুর রহমানই এখন তার প্রিয় পাত্র। ইঞ্জিনিয়ার ইশরাকের মতো নেতারাও আব্বা ইউনূসের ছায়াতলে আশ্রয় নিয়েছে। এদিকে তারা জুলাই সনদের স্বাক্ষর করছে, আবার এখন সেই সনদের বিরুদ্ধেই তারা জনগণকে নিয়ে রাজপথে নামতে পারছে না, কারণ তাদের হাত পা বাঁধা, তারা অসহায় নিরুপায়। এই অবস্থায় আলোচনা নামক খড়কুটো আঁকড়ে ধরা ছাড়া আর কি বা
করার আছে। কিন্তু কিসের আলোচনা? হুকুমত কমিশনে সুপারিশ জমা দেওয়ার তারিখ 31 অক্টোবর, যা অনেক আগেই পেরিয়ে গেছে। এখন ডক্টর ইউনূস যে সিদ্ধান্ত নেবেন তাই মেনে নিতে হবে, অথবা জনগণের শক্তি নিয়ে তার বিরুদ্ধে আন্দোলন করতে হবে। জামায়াতে ইসলামী কিন্তু ইউনূসের সব সিদ্ধান্ত বিনা বাক্যে মেনে নেবে এমন কোনো নিশ্চয়তা দেয়নি। তারা বলছে সিদ্ধান্ত যদি অযৌক্তিক হয় তবে তারা জনগণের পক্ষে আন্দোলন করবে। বিএনপি কেন সেই পথে হাঁটছে না? কারণ তারা জানেন তাদের পায়ের তলায় মাটি নেই, জনগণ তাদের সঙ্গে নেই, তাদের অবস্থানও কোনো ভিত্তি নেই। তাই তারা এখন অনুনয় বিনয়ে রাজনীতি বেছে নিয়েছে, নরম সুরে কথা বলছে, কারণ শক্ত কথা বলার শক্তি তারা হারিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিএনপি এখন অসহায়, নিরুপায়, গরিব খয়রাতির মতো আচরণ করছে। যে কেবল করুণা ভিক্ষা করতে পারে, অধিকার আদায় করতে পারে না। এই করুণ পরিণতি তাদের নিজেদেরই তৈরি। ষড়যন্ত্র, দুর্নীতি, দ্বিচারিতা এবং বিদেশি শক্তির ওপর অতি নির্ভরশীলতা আজ তাদের এমন এক খাদের কিনারে দাঁড় করে দিয়েছে যেখানে তাদের ফেরা প্রায় অসম্ভব। সামনের দিনগুলোতে তাদের এই অসহায় আত্মসমর্পণ কি আরো স্পষ্ট হয়ে উঠবে, নাকি ধ্বংসস্তূপের মধ্যে থেকেও ফিনিক্স পাখির মতো জেগে ওঠার কোনো ক্ষীণ সম্ভাবনা এখনো অবশিষ্ট আছে? সেটাই এখন দেখার বিষয়।